দানবীয় শাসনের পতন, একটা গণ অভ্যুত্থান বলতে পারি, আমরা একটা বিপ্লব বলতে পারি, একটা দানবীয় শাসনের অবসান বলতে পারি। আমাদের দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেটাকে ফিরিয়ে এনেছিলেন। আমরা আশা করছিলাম, তারপরেও শাসন ব্যবস্থা সফল ব্যর্থতা ছিল। গণতান্ত্রিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় নাই। কিন্তু এই সফলতার মানে এটা স্বাধীনতার লড়াই নয়। আমার ৭১-কে অস্বীকার করে বাদ দিয়ে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এই কথা বলা যাবে না। বিষয়টা আজকে যে নিয়ে বিতর্ক আসছে, দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা কি বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। স্বাধীনতার যুদ্ধ তো হয়েছিল ১৯৭১ সালে। সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে আমার এই ভূখণ্ডটাকে আমরা মুক্ত করেছি এবং একটা মানচিত্র এবং একটা পতাকা আমরা অর্জন করেছিলাম। তারপরের ইতিহাসগুলো ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা, বিভিন্ন শাসক গোষ্ঠী, বিভিন্ন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন। তারা রাষ্ট্রটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত না করার কারণে বিভিন্ন সময় স্বৈরাচারের পতন, স্বৈরাচারের উত্থান হয়েছেন, স্বৈর শাসকের উত্থান হয়েছেন, দানবীয় শাসকের উত্থান হয়েছে। তাদের বিরুদ্ধে আবার এই ভূখণ্ডের মানুষ আমরা সংগ্রাম, লড়াই এবং সংগ্রাম করেছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই আপনি জানেন বিগত যে সরকার ছিলেন ১৭ বছর, সেটা অনেকে ফ্যাসিস্ট বলেন, অনেকে স্বৈরাচার বলেন। আমি আমার ভাষায় বলি এটা দানবীয় শাসক ছিল। তাদের কাছে কোনো মানবিক মূল্যবোধ ছিল না এই শাসকদের। তো এই দানবীয় শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম ১৭ বছর হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ধারা বিশ্বাসী, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাসী, তা আমরা সহ সবাই আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কিন্তু গত কিছুদিন আগে যে ছাত্র জনতার একটা আন্দোলন হয়, কিন্তু আন্দোলন তো শুরু হয়েছে অনেক আগ থেকে। সে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তারা অংশগ্রহণ করে, সে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে শাসক গোষ্ঠী পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পরে আমরা এটাকে মূল্যায়ন করতে চাই একটা দানবীয় শাসনের পতন, একটা গণ অভ্যুত্থান বলতে পারি, আমরা একটা বিপ্লব বলতে পারি, একটা দানবীয় শাসনের অবসান বলতে পারি। আমাদের দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তো এইটাকে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা বলতে চাচ্ছেন। দ্বিতীয় স্বাধীনতাটা কি? এখানে তো লড়াই হয়েছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। এখানে তো স্বাধীনতার লড়াই হয়নি। তো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে চায়। সেই ব্যাখ্যার সাথে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আর বিশেষ করে আমাদের দল এটাকে স্বাধীনতার লড়াই হিসাবে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করতে চাই এটা একটা গণ অভ্যুত্থান, বিপ্লব, দানবীয় শাসনের পতন। এখন একটা আমরা আশ্বস্ত হয়েছি, এখন একটা নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা বিশ্বাস করতে চাই সেটা নিরপেক্ষ থাকবে। তাদের অধীনে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হবে এবং সরকার, জনগণ তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু এখানে দ্বিতীয় স্বাধীনতা বলতে তারা যেটা বোঝাচ্ছে যে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের কোনো স্বাধীনতা ছিল না। তারপরে আবার একটা সরকার, মানে এই ৫৩ বছরের পর্যন্ত স্বাধীনতা, ৫৪ বছর পর্যন্ত অনেক কিছুই ছিল না। যে দলে আসছে সেই দলই কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে, সেখান থেকে একটা মুক্তি ঘটেছে, বিশেষ করে ১৭ বছর। আমি দ্বিমত পোষণ করতে চাই না। আমার স্বাধীনতার চেতনা কি ছিল? একটা একটা স্বাধীন রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি। তিনি আমাকে সেই সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই লড়াইয়ের পরে আমরা রাজনৈতিক নেতৃত্বের কাছে রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব হস্তান্তর করি এবং সেদিন জাতীয় নেতৃত্ব কথা দিয়েছিলেন
রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে। কিন্তু আমরা দেখলাম ৭৫ সালের ২৫শে জানুয়ারি এসে আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছেন। তারপরে সেই সরকারের বিরুদ্ধে আবার এই ভূখণ্ডের মানুষ, আমরা ছাত্র জনতা তখনকার আন্দোলন সংগ্রাম করেছেন এবং ৭৫-এ ১৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে নতুন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে তিনি বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আবার চালু করেন। সেখানে রাষ্ট্র পরিচালনা তাদের সফলতা ব্যর্থতা ছিল। এরপরে স্বৈরাচার এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, তার পতন হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম ৯০-এর পরে ৯১ নির্বাচনে পর আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো। আমরা আশ্বস্ত হয়েছিলাম, দুই নেত্রী পার্লামেন্টে বসে মিষ্টি খেয়েছিলেন এবং সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রটাকে ফিরিয়ে এনেছিলেন। আমরা আশা করেছিলাম। তারপরেও শাসন ব্যবস্থা সফল ব্যর্থতা ছিল। গণতান্ত্রিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় নাই। সে কারণে আপনার আসে 1-11-এর সরকার বা বিভিন্ন অপশাসন, তারপরে শেখ হাসিনার নেতৃত্বে দানবীয় শাসন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আমাদের বুকের উপরে চাপিয়ে বসেছিলেন। সেই দানবীয় শাসনের বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন। না, ঐক্যবদ্ধভাবে লড়াই করলো ২৪-এর আগে, আন্দোলনের আগে তো আপনারা সফল হতে পারেন নাই, আপনারা যারা আন্দোলন করেছেন। তো সেই হিসেবে তাদের সফলতাকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই, একটা বহুতল ভবন যদি নির্মাণ করতে হয় তাহলে তাকে ফাউন্ডেশন দিতে হয়। ফাউন্ডেশন মাটির নিচে ফাউন্ডেশন দেওয়ার পরে বহুতল ভবন নির্মাণ করা যায়। এই ১৬-১৭ বছরে দানবীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক ধারা বিশ্বাসী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা শ্রমিক আন্দোলন করেছিল। সে আন্দোলনে কখনো সফলতা কখনো ব্যর্থতা আসছে। ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, ৯ বছর পরে এরশাদের পতন হয়েছিল। ঠিক তেমনি ভাবে আমাদের আন্দোলনের একটা ধারাবাহিকতা এসে ২৪-এ এসে ছাত্ররা তাদের আন্দোলন শুরু করেন। তাই সেই আন্দোলনের সাথে জনতা এবং সমস্ত রাজনৈতিক দল আমরা অংশগ্রহণ করেছি। ব্যানারে না হোক আমরা রাজপথে নেমে এসেছিলাম, আমাদের মা বোনেরাও রাজপথে নেমে এসেছিলেন, তারপরে সফলতা আসছে। কিন্তু এই সফলতার মানে এটা স্বাধীনতার লড়াই নয়। আমার ৭১-কে অস্বীকার করে বাদ দিয়ে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এই কথা বলা যাবে না। যারা এই দুঃসাহস দেখান আমি তাদের প্রতি আহ্বান জানাবো, এই বিতর্ককে বাদ দিয়ে আসুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম হয়েছিল সেই গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করি, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করি এবং প্রতিহিংসামুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এবং সুস্থ ধারা রাজনীতিটা আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের সন্তানদের জন্য এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা আমরা প্রতিষ্ঠা করে যেতে চাই। আজকে যারা শেষ করবেন প্লিজ, আজকে যারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে তুলে ধরতে চান, এটা অপব্যাখ্যা হবে, ইতিহাসকে বিকৃত করা হবে। আমি আহ্বান রাখবো, আসুন ঐক্যবদ্ধভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জবাবদিহিমূলক কার্যকর গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করি, প্রতিহিংসা মুক্ত একটা বাংলাদেশ এবং সুস্থ ধারা রাজনীতি ফিরিয়ে এনে আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সকল বিতর্কের অবসান হবে বলে আমি বিশ্বাস করতে চাই। ছাত্রদের যেই দল তারা তো অনেক কথা বলেছেন, তাহলে গাড়ির বহর কেন আসবে? সাধারণ মানুষ তাহলে ওই যে কথাটা বললাম, যিনি যায় লঙ্কা তিনি হন রাবণ, বলে এক কথা করে আরেক কথা, আরেক কাজ। সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাট তারা তো সাথে সাথে আবার ব্যাখ্যাও দিচ্ছে কেন করছে, কি করছে, টাকা পয়সার বিষয়ে ব্যাখ্যাও দিচ্ছে। ব্যাখ্যা তো অনেকেই অনেকভাবে দেয়, ওই মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হতে হবে। এটা আবার তাদের পক্ষ থেকে বিতর্ক আসতেছে, এটা তো আর আমরা বলতেছি না, তাদের
অভ্যন্তরীণ এটা কি অনেকে পজিটিভ মনে করতেছে যে তাদের নিজেদের দলের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে, কিন্তু জবাবদিহিতার করেও তো তারা তো সেই অনাচারের দিকে যাচ্ছে, সেই অতীতের দিকে যাচ্ছে। কথাটা হলো যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কোত্থেকে পাচ্ছেন, টাকাটা আসতেছে কোত্থেকে? আমরা তো রাজনীতি করি, আমরা তো রাজনীতি করতে যেয়ে আমরা দেখি তো ঘাম বের হয়ে যায়। তাহলে টাকাটা অনেস্টলি যদি করা হয় তাহলে টাকাটা খুব কষ্ট। তাহলে এরা এই অল্প সময়ের ভিতরে ব্যয়বহুল যে সমাবেশগুনা, শোডাউনগুনা দিচ্ছেন কোত্থেকে? যাই হোক, আমি সে বিতর্কে যেতে চাচ্ছি না। আমি যে কথাটা আবারও বলতে চাচ্ছি, রাষ্ট্রটাকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছেন, অতীতের দানবীয় শাসক সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গিয়েছেন, অর্থনীতি তো ধ্বংস করছেনই। তারপরে 5ই আগস্টের পট পরিবর্তনের পরেও আজকে এই 7 মাসের মধ্যে রাষ্ট্রটা যে সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে, এই সংকট উত্তরণের জন্য, আমি আবারও বলছি, সংকট উত্তরণের জন্য একটা জাতীয় সরকার অত্যন্ত জরুরি। সে জাতীয় সরকারটা যদি করা যায় সঠিকভাবে, তাহলে আমার এই সংকট উত্তরণ করে জাতিকে, আমার রাষ্ট্রটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে হাঁটাতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমার এই পরিণত বয়সেও 73 বছর বয়সে এসে আমি বিশ্বাস করতে চাই যে যদি জাতীয় সরকার সঠিকভাবে করা হয় এবং সেই সরকারটাকে যদি আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমার রাষ্ট্রটাকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারবো এবং একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা দিতে পারবো আমাদের আগামী প্রজন্মের জন্য এবং আমাদের সন্তানদের জন্য। আমি বিশ্বাস করতে চাই আজকের এই আলোচনা যারা শুনছেন, যদি সরকারের কেউ যদি শুনে থাকেন, তাহলে জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য ওই রাস্তায় হাঁটতে হবে এবং নির্ধারণ করতে হবে। আমি যে কথাটা বলছি, রাজনৈতিক দলের পরীক্ষিত লোক এবং অবসরপ্রাপ্ত সামরিক অফিসার যারা পরীক্ষিত দেশপ্রেমী, সেখান থেকে নিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন অভিজ্ঞ, এবং সব লোক যে খারাপ আমি এটা তো বলবো না, সব আমলাই যে খারাপ, সেখান থেকে ভালো লোক নিয়ে রাজনীতিতে যারা একসময় অবদান রেখেছে, এখন রাজনীতিতে সক্রিয় না, কিন্তু তারপরও রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশকে ভালোবাসেন, তাদের থেকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করুন এবং জাতিকে এবং আমার রাষ্ট্রটাকে একটা স্থিতিশীল রাষ্ট্রের দিকে আমরা নিয়ে যেতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আর খাস করে আপনার মাধ্যমে, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যেন আমার জন্য সবাই দোয়া করেন।